দেখো আমরা অম্ল ক্ষারক টাইট্রেশন করি। 4 ধরনের টাইট্রেশন হতে পারে। এক হলো তীব্র অম্ল তীব্র ক্ষারের টাইট্রেশন, তীব্র অম্ল দুর্বল ক্ষারের টাইট্রেশন, তীব্র ক্ষার দুর্বল অম্লের টাইট্রেশন। আর যদি দুটোই দুর্বল হয়, অর্থাৎ অ্যাসিড ক্ষার উভয় যদি দুর্বল হয়, তাহলে দুর্বল অম্ল দুর্বল ক্ষারের টাইট্রেশন। তো দুর্বল অম্ল দুর্বল ক্ষারের টাইট্রেশনে পিএইচ এর যে হিসাব, পিএইচ এর পরিবর্তন খুব স্লো হয়, সেই কারণে এটা হিসাব করা সম্ভব হয় না। তাই এর লেখচিত্রটা আমরা দেখাবো না। তাহলে দেখো আমরা দেখি কয় ধরনের টাইট্রেশন। তীব্র অম্ল তীব্র ক্ষার NaOH এবং HCl বিক্রিয়া করে NaCl এবং পানি উৎপন্ন করে। তীব্র অম্ল তীব্র ক্ষারের টাইট্রেশন, তীব্র অম্ল প্লাস দুর্বল ক্ষারক NH4Cl প্লাস H2O। গত ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ। তোমরা তাও কিন্তু লাইভে সেই একই অবস্থা। দুর্বল অম্ল তীব্র ক্ষারের টাইট্রেশন আমরা সমতাযুক্ত সমীকরণ লিখেছি। অম্ল এবং ক্ষারের ঘনমাত্রা যদি এক হয়, মনে করো HCl ডেসিমোলার, NaOH ডেসিমোলার, তাহলে এর 10 মিলি 10 মিলিকে প্রশমিত করবে। তাহলে আমি যদি কনিক্যাল ফ্লাক্সে 25 মিলি HCl নেই, তাহলে অ্যাকুরেটলি 25 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে পূর্ণ প্রশমিত হবে এবং তখন প্রশমন বিন্দুতে পিএইচ কত হবে? 7। আমার কথাটি বুঝেছো কিনা? 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারকে প্রশমিত করে। ঘনমাত্রা যদি সমান হয়, এটাও ডেসিমোলার এটাও ডেসিমোলার, তাহলে 25 মিলি অ্যাসিডের ভিতরে অ্যাকুরেটলি 25 মিলি ক্ষার যোগ করলে পূর্ণ প্রশমিত হবে। তখন তুল্যতা বিন্দুতে পিএইচ 7 হবে। আমার এই কথাটি বুঝেছো কিনা? বুঝলে বলো হ্যাঁ কি না। বৈশাখী, তোমাকে তো অনেকদিন পরে পেলাম। শোভন ঠিক আছে, নাইমা ওকে বুঝেছে। আশিক কই? নেই তো আশিক, আশিকরে পাচ্ছি না। এই বৈশাখী আশিকের কি হয়েছে? লাইভে পায় না কেন ওকে? তাহলে আমরা আবার জানি, খেয়াল করো, যে অ্যাসিডের ভিতরে ক্ষার যোগ করলাম, অ্যাসিড ক্ষারকে প্রশমিত করে লবণ আর পানি উৎপন্ন হলো। এই লবণ কিন্তু আবার আর্দ্র বিশ্লেষিত হয়। আমি দেখো উভমুখী বিক্রিয়া লিখেছি। যখনই 25 মিলি অ্যাসিড 25 মিলি ক্ষারকে প্রশমিত করবে, প্রশমিত করে লবণ এবং পানি উৎপন্ন করবে,
এই তুল্যতা বিন্দুতে লবণ এবং পানি আবার আর্দ্র বিশ্লেষিত হয়ে সাম্য অবস্থা যখন পিছনে ফিরে আসবে, প্রত্যেকটি লবণ আর্দ্র বিশ্লেষিত হয়, তাহলে তুল্যতা বিন্দুর পর, প্রশমন বিন্দুর পর লবণ আর্দ্র বিশ্লেষিত হয়ে আবার তার মাতৃ অম্ল এবং মাতৃ ক্ষারে ফিরে আসে। তো এই সোডিয়াম ক্লোরাইড লবণটির মাতৃ অম্ল মাতৃ ক্ষার উভয় শক্তিশালী, অর্থাৎ তীব্র অম্ল তীব্র ক্ষার, এরা উভয়ই 100% বিয়োজিত অবস্থায় থাকবে দ্রবণে। যে পরিমাণে হাইড্রোজেন আয়ন দেবে সেই পরিমাণে হাইড্রক্সিল আয়ন দেবে, তাহলে এই দ্রবণ নিরপেক্ষই থাকবে, pH 7ই থাকবে। তার মানে আমরা যেটা বলি যে এই লবণটি আর্দ্র বিশ্লেষিত হয় না, যেহেতু এই লবণটি আর্দ্র বিশ্লেষিত হলেও তার মাতৃ অম্ল মাতৃ ক্ষার উভয়ই শক্তিশালী, ওই শক্তিশালী অম্ল এবং ক্ষার সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকে, তাই তারা আবারও কিন্তু সেই সাম্য অবস্থার ডাইনেই থাকবে। 100% হাইড্রোজেন আয়ন 100% হাইড্রক্সিল আয়ন থাকবে দ্রবণে, পূর্ণ প্রশমিত হয়ে পানি উৎপন্ন করে। তাই আমরা বলি যে সোডিয়াম ক্লোরাইড এই লবণটি আর্দ্র বিশ্লেষিত হয় না, এর pH 7 থাকে। তাই আমরা খাবার লবণ হিসেবে সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করি। অন্য অনেক লবণ আছে, আমরা এগুলো কিন্তু ব্যবহার করি না। বুঝেছো যেটা বললাম? তীব্র অম্ল তীব্র ক্ষারের প্রশমন বিন্দুতে pH 7 থাকে, অর্থাৎ প্রশমন বিন্দুর পরেও কিন্তু এই লবণটি আর আর্দ্র বিশ্লেষিত হয় না। এবার আসো, যদি তীব্র অম্ল দুর্বল ক্ষার হয়, 1 মোল HCl 1 মোল ক্ষারকে প্রশমিত করে, ঘনমাত্রা দুটোরই ডেসিমোলার, তো 25 মিলি HCl 25 মিলি ক্ষারকে প্রশমিত করবে। তাহলে আমি 25 মিলি অ্যাসিডের ভিতরে সঠিকভাবে 25 মিলি ক্ষার যোগ করলে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হবে। প্রশমন বিক্রিয়ার তুল্যতা বিন্দুতে pH 7 থাকার কথা, তুল্যতা বিন্দুতে pH 7 হলো, কিন্তু এই অ্যামোনিয়াম ক্লোরাইড এই লবণটি আর্দ্র বিশ্লেষিত হয়ে এই সমীকরণের সাম্য অবস্থা যখন পিছনে ফিরে আসে, তখন দেখো এই অ্যামোনিয়াম ক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণে HCl এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তাহলে মাতৃ অম্ল শক্তিশালী কিন্তু মাতৃ ক্ষারকটি দুর্বল। তাহলে এই লবণের জলীয় দ্রবণ অম্লধর্মী হবে, যেহেতু অ্যামোনিয়াম ক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়ে তার মাতৃ অম্ল এবং মাতৃ ক্ষারে ফিরে আসবে। মাতৃ অম্লটি সবল, মাতৃ ক্ষারকটি দুর্বল। তাহলে এই অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অর্থাৎ টাইট্রেশন করার পর তুল্যতা বিন্দুতে pH 7 হওয়ার কথা, কিন্তু এখন 7 থেকে কম হবে pH, অর্থাৎ তীব্র অম্ল দুর্বল ক্ষার হলে pH এর মান 7 থেকে কম হয়। প্রিয়ন্তী মজুমদার এত দেরি করে কেন? সৌমি সরকার তুমিও দেরি করে, আশরাফুলও তাই। বুঝেছো? দ্বিতীয় টাইট্রেশনটির ক্ষেত্রে যেটা বললাম, তীব্র অম্ল দুর্বল ক্ষার হলে প্রশমন বিন্দুতে pH 7 থেকে কম হয়। কেন? আমরা জানি 1 মোল অ্যাসিড 1 মোল ক্ষারকে প্রশমিত করেছে, তাহলে এর 25 মিলি এর 25 মিলিকে প্রশমিত করবে। তাহলে এই 25 মিলি অ্যাসিডের ভিতরে 25 মিলি ক্ষার যোগ করলে pH 7 হওয়ার কথা, কিন্তু তুল্যতা বিন্দুর পর এই লবণটি আবার আর্দ্র বিশ্লেষিত হয়ে সাম্য অবস্থা যখন পিছনে ফিরে আসে, উভমুখী বিক্রিয়া, তাহলে মাতৃ অম্ল শক্তিশালী মাতৃ ক্ষারক দুর্বল, তাহলে এর জলীয় দ্রবণের pH 7 এর নিচেই থাকবে। বুঝেছো? বলো একটু। তোমরা ক্যালকুলেটর লাগবে একটু পরে, ক্যালকুলেটর রেডি রেখো। নিগারিন সুলতানা
এতক্ষণ পরে যারা লাইভে আছো একটু কাইন্ডলি বলো বুঝেছো কিনা যেটা উপস্থাপন করলাম। থ্যাংক ইউ। নিশাত তাসনিম, অনেকদিন পরে পেলাম নিশাত তাসনিম তোমার কমেন্টস। এইবার আসো পরেরটা দেখো, দুর্বল অম্ল তীব্র ক্ষার 1 মোল 2 মোলকে প্রশমিত করে, তাহলে এর 25 মিলি এর 50 মিলিকে প্রশমিত করবে। কার্বনিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড এর টাইট্রেশনে ডেসিমোলার কার্বনিক অ্যাসিডের 25 মিলির মধ্যে ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের 50 মিলি যোগ করলে পূর্ণ প্রশমিত হবে, পিএইচ 7 হবে। কিন্তু তুল্যতা বিন্দুর পর এই সোডিয়াম কার্বনেট পানির সাথে আর্দ্র বিশ্লেষিত হয়ে সাম্য অবস্থা যখন বামে ফিরে আসে, পিছনের দিকে ফিরে আসে, তার মানে সোডিয়াম কার্বনেট আর্দ্র বিশ্লেষিত হয়ে তার মাতৃ অম্ল এবং মাতৃ ক্ষার উৎপন্ন করে। মাতৃ অম্ল হলো দুর্বল কিন্তু মাতৃ ক্ষার হলো সবল। তাহলে এই সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারধর্মী হবে, মানে পিএইচ 7 এর উপরে থাকবে। তাহলে এর পিএইচ তাহলে এই যে 3 ধরনের টাইট্রেশন দেখালাম, তীব্র অম্ল তীব্র ক্ষারের তুল্যতা বিন্দুর পর পিএইচ 7, তীব্র অম্ল দুর্বল ক্ষার পিএইচ 7 এর নিচেই, দুর্বল অম্ল তীব্র ক্ষার হলে পিএইচ 7 এর উপরে। এবার ক্যালকুলেটর রেডি করো, আমরা একটা হিসাব করি এই সমীকরণটা নিয়ে, এইটা নিয়ে যে আমরা মনে করো কনিক্যাল ফ্লাক্সে অ্যাসিড নিয়েছি, মিলি 0.1 m HCl দ্রবণ, আর বুরেট থেকে যোগ করছি 0.1 m NaOH দ্রবণ। তাহলে বুরেট থেকে আমরা ফোটায় ক্ষারের দ্রবণ যোগ করব এই অ্যাসিড দ্রবণের মধ্যে। তোমরা বলো এবার, যোগ করার পূর্বে এই 25 মিলি 0.1 m HCl দ্রবণের পিএইচ কত? এই দ্রবণের পিএইচ কত বলো? 25 মিলি 0.1 m HCl দ্রবণ নিয়েছি কনিক্যাল ফ্লাক্সে, কোনো ক্ষার এখনো বুরেট থেকে যোগ করিনি। এর মধ্যে লিটমাস দিয়েছি, লিটমাস কি? ক্ষারের দ্রবণে নীল, উপর থেকে অ্যাসিডের দ্রবণে লিটমাস লাল। তাহলে উপর থেকে ক্ষার যোগ করব, যখনই অ্যাসিড প্রশমিত হয়ে 1 ফোঁটা ক্ষার বেশি পড়বে তখনই কালার চেঞ্জ হয়ে নীল হবে, তখন বুরেট বন্ধ করব। তো আমি কাজ শুরু করার পূর্বে 25 মিলি 0.1 m HCl দ্রবণের পিএইচ কত বলো? 1। ওকে, থ্যাংক ইউ। এইবার আমি যোগ করছি, এই অ্যাসিড দ্রবণ লাল বর্ণ ধারণ করে আছে যেহেতু লিটমাস যোগ করে রেখেছি 2 ফোঁটা। এবার আমি এখান থেকে 10 মিলি যোগ করলাম। এই 10 মিলি যোগ করার পর এখন এই দ্রবণের পিএইচ কত হিসাব করব। 10 মিলি অ্যাসিডকে প্রশমিত করবে, 10 মিলি ক্ষার 10 মিলি অ্যাসিডকে প্রশমিত করবে। অবশিষ্ট অ্যাসিড আছে কত মিলি? 15 মিলি। মিশ্রণের আয়তন এখন 35 মিলি। তাহলে এই সেলের এখন ঘনমাত্রা 0.1 নেই, কিছু অ্যাসিড প্রশমিত হয়েছে, হাইড্রোজেনের ঘনমাত্রা হ্রাস পাবে। তাহলে এখন আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করব।
S1V1 equal to S2V2 ওই সূত্রে করা যায়, বা SAVA বাই SBVB সমান সমান A বাই B এই সূত্রেও করা যায়। তাহলে অবশিষ্ট আছে 15 মিলি, ঘনমাত্রা 0.1 আর 15 মিলি অবশিষ্ট আছে, বাই মিশ্রণের আয়তন 35। এইটা হলো এখন 10 মিলি ক্ষার যোগ করার পর HCl এর ঘনমাত্রা এখন এইটা। তাহলে pH কত? এইটা দিয়ে pH বের করো, মাইনাস লগ এই মান বের করে বলো। pH কত হয় বলো শোভন? দশ মিলি ক্ষার যোগ করার পর এখন এই অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা হলো এটা। তাহলে এখন pH কত? এত সময় লাগে কেন? দেখো বেড়েছে pH 1.36। তাহলে 10 মিলি ক্ষার যোগ করলে pH বেড়েছে। আমরা জানি অ্যাসিডের ভিতরে ক্ষার যোগ করলে pH বাড়বে। কেন? হাইড্রোজেন আয়নকে প্রশমিত করবে, হাইড্রোজেন আয়নের পরিমাণ কমবে, pH এর মান বাড়বে। আমি 20 মিলি যোগ করলাম, এখন pH কত? 20 মিলি অ্যাসিডকে প্রশমিত করলো, তাহলে 5 মিলি অবশিষ্ট আছে। তাহলে এখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা মিশ্রণের আয়তন এখন 20 যোগ 25 45। pH কত বলো অয়ন? pH কত এখন? তোমরা যারা লাইভে আছো তাদেরকে বলি, আমি গ্রুপে তো পোস্টও দিয়েছি, আমরা খুব তাড়াতাড়ি অফলাইনে যাব। কখন কখন ব্যাচ হবে সেটা আমি বলে দেব, সেই ব্যাচেই পড়তে হবে। তিনটা ব্যাচ করব, তিনটা। ওই টাইমে পড়তে হবে রিঅ্যারেঞ্জ করে নিয়ে, অন্য পড়াগুলো অ্যাডজাস্ট করে নিয়ে। ওকে শোভন 1.96। আমি 24 মিলি যোগ করেছি, এখন pH কত? আর মাত্র 1 মিলি যোগ করলে পূর্ণ প্রশমিত হবে, আর 1 মিলি যোগ করলে pH 7 হবে। কিন্তু 1 মিলি যোগ করলে কিন্তু কালার চেঞ্জ হয় না। 1 মিলির পরে 0.001 মিলি যোগ করলে 1 ফোঁটা ক্ষার বেশি পড়বে, তখন কালার চেঞ্জ হবে। এখন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.1 গুণ 1 বাই 49। বলো pH কত? এই হিসাবটা কিন্তু নোটেও নেই, বইতেও নেই, লিখে নিও। বলো এখন কত? $2.69। তাহলে দেখছো আমি ক্ষার যোগ করছি, pH বাড়ছে। 24.5 মিলি যোগ করেছি, তাহলে এখন pH কত হবে? আর মাত্র 0.5 মিলি যোগ করলে pH 7 হবে।
বলো কত পিএইচ? দেখো কি মজার ব্যাপার, 84 থেকে 85 জন গ্রুপে, 14 জন লাইভে। 2.99। দুই দীপ্রকে আমি পাচ্ছি না ইদানিং লাইভে। দীপ্ত সাহা আর দীপ্র 24.9 মিলি যোগ করেছি। এখন তাহলে পিএইচ কত? পয়েন্ট 1 গুণ 0.1 আর মাত্র 0.1 মিলি, 49.9। পিএইচ কত বলো? 3.69। ঠিক আছে তো, না ঠিক নেই? একটু হিসাব করে বলো। রেহেনা আক্তার, প্রিয়ন্তী মজুমদার, ঠিক আছে। এইবার দেখো আর মাত্র 0.1 মিলি। বুলেটে যে দাগগুলো কাটা আছে, বড় 1 মিলির দাগের মধ্যে আবার 10টা দাগ আছে ছোট। 0.1 মিলি পর্যন্ত সর্বোচ্চ পরিমাপ করা যায় সূক্ষ্মভাবে বুলেটে। তো আমার আর 0.1 মিলি প্রয়োজন। আর হয়তো আমার 4-5 ফোঁটা ক্ষার যোগ করলেই তুল্যতা বিন্দু পার হবে। তো আমি মনে করো 24.99 মিলি যোগ করে ফেলেছি। তাহলে এখন পিএইচ কত? 0.1, 0.01, 49.99 পিএইচ, 4.69। আর মাত্র 1 ফোঁটা যোগ করলেই কালার চেঞ্জ হবে, কারণ আমার আর বাকি আছে 0.01 মিলি। পৃথিবীতে এমন কোনো বুলেট নেই যে 1 ফোঁটায় 0.01 মিলি পড়ে। তো 0.01 মিলি যোগ করলে তো কালার চেঞ্জ হবে না, বেশি 1 ফোঁটা পড়াই লাগবে, তা নাহলে কালার চেঞ্জ হয় না কিন্তু। তাহলে আমি যেই 1 ফোঁটা দিলাম 0.02 মিলি পড়লো মনে করো এক ড্রপে, তাহলে আমার বেশি যোগ হয়ে গেল। এবার এখন যোগ হয়ে গেল 25.01 মিলি। এইটা যোগ হলে এখন কিন্তু ক্ষার বেশি যোগ হয়ে গেল। এই যে ক্ষার বেশি যোগ হলো, তাহলে এখন দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 0.1 গুণ 0.01 মিলি ক্ষার বেশি যোগ হয়েছে, আর এটা 50.01। তাহলে এখন এটা পিওইচ নট পিএইচ, 4.7। এটাও 7 করতে পারো, এক ডিজিটই যদি আনো 4.7। তাহলে অতএব পিএইচ কত? তাহলে অতএব পিএইচ হলো 9.3। তাহলে একটু খেয়াল করো, এই যে এই জায়গাটা দেখো যে আমার আর 0.1 মিলি ক্ষার যোগ করতে হবে। তাহলে একটা শেষের দিকে চলে এসেছি, তুল্যতা বিন্দুর কাছাকাছি। এই 0.1 মিলি 4-5 ফোঁটা যোগ করলেই হয়। তাহলে শেষের দিকে 4-5 ফোঁটা যোগ করলে পিএইচ লাফ মেরে বেড়েছে। দেখো কত, শেষের দিকে এসে 4-5 ফোঁটা ক্ষার যোগ করলে পিএইচ 3 থেকে লাফ মেরে 9.3 হয়েছে। তাহলে তুল্যতা বিন্দুতে পিএইচ এর হঠাৎ বৃদ্ধি, পিএইচ এর মান খুব দ্রুত বাড়ে। প্রথমে দেখো বেড়েছে 1, 10 মিলি যোগ করলে 1.36, আরো 10 মিলি যোগ করলে 1.69, 4 মিলি যোগ করলে 24 মিলি যোগ করেছি যখন 2.69,
এই যে দেখো ধীরে ধীরে বেড়েছে, কিন্তু তুল্যতা বিন্দুর কাছাকাছি এসে একেবারে সমাপ্তি বিন্দুর কাছে এসে যখন 4-5 ফোঁটা যোগ করলে প্রশমিত হয়ে যাবে, তখন পিএইচ এর হঠাৎ বৃদ্ধি হয়। বুঝেছো হিসাব? এইবার এই হিসাব থেকে আমরা একটা লেখচিত্র অঙ্কন করব। দেখো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আর এই দিকটা হলো পিএইচ। পিএইচ 0 থেকে 14, আর এইদিকে আয়তন NaOH এর। বুঝেছো? আমি আরো একটু সামনে এগিয়ে দিচ্ছি। দেখো তাহলে এই যে 1 থেকে পিএইচ ধীরে ধীরে বাড়ছে, আমরা যত ক্ষার যোগ করেছি পিএইচ ধীরে ধীরে বাড়ছে। এই যে বেড়ে ধীরে ধীরে বাড়ছে, কিন্তু এইভাবে বাড়ছে, বেড়ে 3 পয়েন্ট সামথিং থেকে এই যে 3 পয়েন্ট সামথিং থেকে লাফ মেরে এই যে 9.3, 7 কিন্তু মিডিলে আছে। তাহলে এই যে পিএইচ এর লেখচিত্র তীব্র অম্ল তীব্র ক্ষারের ক্ষেত্রে, এটা হলো তীব্র অম্ল তীব্র ক্ষার। তীব্র অম্ল তীব্র ক্ষারের পিএইচ এর যে লেখচিত্র, এই যে আমি ধীরে ধীরে 1 থেকে 1.36, 1.9, 2.69, 2.99, 3.69 লাফ মেরে এই যে দেখো খাড়া রেখা, এইটা সেই শেষে যখন 4-5 ফোঁটা যোগ করেছি হঠাৎ বৃদ্ধি পেয়েছে। তাহলে 7টা দেখো মিডিলে আছে এই খাড়া রেখার, 7 এর উপরেও যেটুকু খাড়া রেখা, নিচেও সেইটুকু প্রায়। এইটা দেখে আমরা বুঝবো এটা হলো তীব্র অম্ল তীব্র ক্ষারের টাইট্রেশন। তো এইরকম তীব্র অম্ল দুর্বল ক্ষারের টাইট্রেশনের লেখচিত্র অঙ্কন করব এর সাথে তুলনা করে। যেহেতু তীব্র অম্ল দুর্বল ক্ষার হলে পিএইচ 7 এর নিচেই, তাহলে ওর লেখচিত্র এরকম হবে, এই খাড়া রেখাটা হবে এরকম 7 এর নিচে। এই যে এই বৃদ্ধি পাচ্ছে 3 পয়েন্ট সামথিং থেকে, এই যে এইটা হলো তীব্র অম্ল দুর্বল ক্ষার। এই লেখচিত্রটা হলো তীব্র অম্ল দুর্বল ক্ষার, যেটা 7 এর নিচে এই খাড়া রেখা। এই যে এই লেখচিত্রটা হলো তীব্র অম্ল
ও, আমি একসাথে তিনটে এঁকে দেখাচ্ছি। তাহলে তীব্র অম্ল দুর্বল ক্ষারের পিএইচ এর যে লেখচিত্র, সেটা তুল্যতা বিন্দুতে পিএইচ এর হঠাৎ পরিবর্তন 3 পয়েন্ট সামথিং থেকে 7 অবধি, 7 এর নিচেই। তাহলে এটা দেখে আমরা বুঝবো এটা কোন ধরনের টাইট্রেশন। এখানে আমরা কোন নির্দেশক ব্যবহার করব? নির্দেশকের যে চার্ট পড়তে বলেছিলাম, প্রতিটি নির্দেশকের পিএইচ এর বর্ণ পরিবর্তনের রেঞ্জ দেওয়া আছে। তাহলে এই যে 3 পয়েন্ট সামথিং থেকে 7 এর মধ্যে যে সকল নির্দেশক আছে তাদেরকে এখানে ব্যবহার করা যাবে। ওই চার্টের উপরের 3টে বাদ দিয়ে নিচের 5টা ব্যবহার করা যাবে। আর তীব্র অম্ল তীব্র ক্ষার হলে তার হঠাৎ পরিবর্তন 3 পয়েন্ট সামথিং থেকে 9.3, এই যে 3 পয়েন্ট সামথিং থেকে এটা 9.3। তাহলে এই রেঞ্জের মধ্যে যে সকল নির্দেশক পড়ে, চার্টে যে নির্দেশকগুলো দেওয়া আছে 8টা, সবগুলো এই রেঞ্জের মধ্যে পড়ে। তার পিএইচ এর বর্ণ পরিবর্তনের রেঞ্জ, প্রতিটি নির্দেশকের নির্দিষ্ট পিএইচ সীমা আছে যার মধ্যে সে বর্ণ পরিবর্তনটা ভালো প্রদর্শন করে। তাহলে তীব্র অম্ল তীব্র ক্ষারের ক্ষেত্রে যে কোনো নির্দেশক ব্যবহার করা যাবে। এইবার আসো তীব্র ক্ষার দুর্বল অম্ল, এর পিএইচ এর পরিবর্তন হবে এরকম, দেখো এইভাবে বাড়তে 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 এই হঠাৎ পরিবর্তন খাড়া রেখা 7 উপরে, এই দেখো 7 উপরে, এইটা হলো তীব্র ক্ষার ও দুর্বল অম্ল। তীব্র ক্ষার ও দুর্বল অম্লের তার পিএইচ এর হঠাৎ পরিবর্তন তুল্যতা বিন্দুতে 7 এর উপরে হয় খাড়া রেখা। তাহলে এই রেঞ্জের মধ্যে যে সকল নির্দেশক পড়বে সেই নির্দেশকগুলো ব্যবহার করা যাবে। চার্টের নিচের 3টে বাদে উপরের 5টা ব্যবহার করা যাবে। উপরের 5টা এই রেঞ্জের মধ্যে পড়ে। নোটে লেখচিত্রগুলো আলাদা আলাদা দেওয়া আছে, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। ভালো করে মনোযোগ সহকারে এই হিসাবটা আগে বুঝবে। এই হিসাবটা হলো তীব্র অম্ল তীব্র ক্ষারের ক্ষেত্রে এর সাপেক্ষে তুলনা করে আমরা তীব্র অম্ল দুর্বল ক্ষার, তীব্র ক্ষার দুর্বল অম্ল সেটাও দেখিয়ে দিলাম। আমাদের এখন আর একটা তত্ত্বীয় বিষয় আছে, সেটা হলো এই যে নির্দেশক হিসেবে আমরা যে সকল বস্তু ব্যবহার করি এদের বর্ণ পরিবর্তনের কৌশল। তার মানে নির্দেশকের বর্ণ পরিবর্তনের কৌশল। আমি এটা মুছে ফেলি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে পরে পড়তে গেলে বুঝতে গেলে সুবিধা হবে। ক্লাসে তো আছে, টেনে দেখো আর কি, সমস্যা নেই। মুছে ফেলি এটা। নির্দেশক হিসেবে আমরা যে সকল পদার্থ ব্যবহার করি তারা নিজেরা হয় দুর্বল অম্ল নয় দুর্বল ক্ষার। নির্দেশক হিসেবে আমরা যে সকল পদার্থ ব্যবহার করি তারা দুর্বল অম্ল অথবা দুর্বল ক্ষারক। মানে যে যৌগগুলো আমরা নির্দেশক হিসেবে ব্যবহার করি
যেমন লিটমাস, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনাপথেলিন, এরা সকলেই নিজেরাই দুর্বল অম্ল অথবা দুর্বল ক্ষার। তো লিটমাস যৌগটি হলো একটি দুর্বল অম্ল। তো আমরা লিটমাসের প্রতীকী সংকেত দেখাই H ইন্ডিকেটর, নির্দেশকের আয়ন। কোন ধরনের ইন্ডিকেটর? অম্ল ইন্ডিকেটর, তাই H লিখেছি। এটা কিন্তু লিটমাসের প্রকৃত সংকেত না। নির্দেশক হিসেবে যে সকল যৌগ আমরা ব্যবহার করি সবই জৈব যৌগ এবং তাদের গাঠনিক সংকেত অনেক বড় হয়। যেমন এনজাইম, আমরা কোনো এনজাইমের সংকেত লিখি না, কিন্তু নাম লিখি। ডায়াস্টেস, ম্যালটেস, জাইমেস, এরকম নাম লিখি, সংকেত লিখি না। কেন? এটা উচ্চ আণবিক ভর বিশিষ্ট জটিল জৈব অণু, তাই এদের কিন্তু সংকেত লিখি না। তো তেমনি এইটাসে একটা অম্লীয় নির্দেশক, তাই H। ক্ষারীয় নির্দেশক হলে লিখতাম INOH। ক্ষারীয় নির্দেশক হলে। তো আমরা অম্লীয় নির্দেশক লিটমাস এর বর্ণ পরিবর্তনের কৌশল আলোচনা করব। লিটমাস যৌগটি এর কালার হলো লাল, নিজস্ব যে কালার এটা লাল। তো এই লিটমাস পানিতে যখন আমরা দ্রবীভূত করি, লিটমাসের দ্রবণ তৈরি করি, তো লিটমাস দুর্বল অম্ল বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করে, আর আয়ন নেগেটিভ আয়ন। তাহলে এই আয়ন নেগেটিভ এটা হলো লিটমাসের অনুবন্ধী ক্ষারক। লিটমাসের অনুবন্ধী ক্ষারক। এখন এটাকে আমরা যদি অম্লের দ্রবণে যোগ করি, মানে H পজিটিভ আয়ন আছে সেই দ্রবণে HCl, মনে করে HCl এর মধ্যে যোগ করেছি লিটমাসকে, তো এটাকে আমরা অম্লের দ্রবণে যোগ করেছি। তো অম্লের দ্রবণে কমন আয়ন আছে। আরেকটা জিনিস খেয়াল করো, পানি না দিয়ে যদি দেখায় ডাইরেক্ট, তাহলে তোমার বুঝতে সুবিধা হয়। H আয়ন বিয়োজিত হয়ে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন আর আয়ন নেগেটিভ আয়ন দান করে। এই লিটমাসকে আমরা অম্লের দ্রবণে যোগ করেছি। অম্লের দ্রবণে মানে H পজিটিভ আয়ন আছে, কমন আয়ন ইফেক্ট, সমায়ন প্রভাবে এই হাইড্রোজেন আয়ন আগের থেকে আছে। এটা তীব্র অম্ল আর এটা দুর্বল অম্ল, এর সাম্য অবস্থা বামে থাকবে। অর্থাৎ অম্লের দ্রবণে অম্লীয় নির্দেশক দুর্বল অম্ল বিয়োজিত হবে না, প্রায় অবিয়োজিত অবস্থায় থাকবে। মানে এই সমীকরণের সাম্য অবস্থা সবসময় বামে থাকবে অম্লের দ্রবণে, তখন এই লাল বর্ণ ধারণ করবে। তার মানে লিটমাসের নিজস্ব কালার, সে যৌগ হিসেবে যখন থাকে তার কালার হলো লাল। তাই অম্লের দ্রবণে লিটমাস লাল বর্ণ ধারণ করে। বুঝেছো কি বলেছি? অম্লীয় নির্দেশক দুর্বল অম্ল, সে অম্লের দ্রবণে যখন যোগ করবা সমায়ন প্রভাবে প্রায় অবিয়োজিত অবস্থায় থাকবে, কারণ মৃদু অম্ল অম্লের দ্রবণে বিয়োজন মাত্রা আরো হ্রাস পায় কমন আয়ন ইফেক্টের কারণে। বুঝেছো এই কথাটা? রেহানা পারভিন, কত পরে আসলে? ক্লাস শেষের দিকে? বুঝেছো? বলো একটু, সামনে এগোবো তো, না বললে আমি সামনে এগোতে পারবো না। আরেকবার বলেন। কমন আয়ন ইফেক্ট বা সমায়ন প্রভাব এটা কি? একই আয়নের প্রভাবে মৃদু তড়িৎ বিশ্লেষের বিয়োজন মাত্রা হ্রাস পায়। এখানে লিটমাস বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দান করে, কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য।
তো অম্লের দ্রবণে যখন লিটমাস যোগ করব তখন এই সমীকরণের সাম্য অবস্থা বামে থাকবে, অর্থাৎ সে প্রায় অবিয়োজিত অবস্থায় থাকবে। আর অবিয়োজিত অবস্থায় লিটমাসের কালার হলো লাল, তাই অম্লের দ্রবণে লাল বর্ণ দেখায় লিটমাস। এবার যখনই আমরা একে ক্ষারের দ্রবণে যোগ করব, অর্থাৎ এই লিটমাসকে আমরা ক্ষারের দ্রবণে যোগ করব বা টাইট্রেশন করতে করতে যখনই ক্ষার বেশি হয়ে যাবে, তো ক্ষারের দ্রবণে এই হাইড্রক্সিল আয়ন এই হাইড্রোজেন আয়নকে বাধ্য করবে পানি তৈরি করবে, এর সাথে মিলে পানি তৈরি হবে। তার মানে ক্ষারের দ্রবণে লিটমাস তখন বিয়োজিত অবস্থায় থাকবে, তখন এ প্রায় বিয়োজিত অবস্থায় থাকবে, ম্যাক্সিমাম বিয়োজিত অবস্থায় অনুবন্ধী ক্ষারকের কালার হলো নীল। তাহলে এই লিটমাস নিজে হচ্ছে অম্ল, ক্ষারের দ্রবণে এসে বিয়োজিত অবস্থায় থাকবে, কারণ তার হাইড্রোজেন আয়নকে ক্ষারের হাইড্রক্সিল আয়ন তখন প্রশমিত করে নিরপেক্ষ পানি তৈরি করবে, এই সমীকরণের সাম্য অবস্থায় ডাইনে থাকবে, তখন এই অনুবন্ধী ক্ষারকের কালার প্রদর্শন করবে, তাই ক্ষারের দ্রবণে লিটমাস নীল বর্ণ ধারণ করে। বুঝেছো ক্ষারের দ্রবণে লিটমাস কেন নীল হয়? ক্ষারের দ্রবণে সে বিয়োজিত অবস্থায় থাকে, অনুবন্ধী ক্ষারকের কালারটা দেখাবে তখন। আর অম্লের দ্রবণে তো অবিয়োজিত ছিল, এর কালার দেখিয়েছিল। এইটাই হলো নির্দেশকের বর্ণ পরিবর্তনের কৌশল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন, বাট দুটো টপিকস হলো আমাদের 10-এর গ এবং ঘ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই 10-এর গ ঘ থেকে যদি প্রশ্ন হয় সৃজনশীল, বুঝতে না পারলে কিন্তু অ্যান্সার করা যাবে না। ওই গ্রাফটা দেয়া থাকবে, গ্রাফ দেখে তোমাকে বুঝতে হবে, ওই খাড়া রেখা দেখে, যেটা তীব্র অম্ল তীব্র ক্ষার, না তীব্র অম্ল দুর্বল ক্ষার, না তীব্র ক্ষার দুর্বল অম্ল, প্রশ্নগুলো ওখান থেকে করবে তখন। বুঝেছো এটা? নির্দেশকের বর্ণ পরিবর্তনের কৌশল বুঝেছো? ওকে, তাহলে আমাদের অম্ল ক্ষারক টাইট্রেশন শেষ, অম্ল ক্ষারকের সংক্রান্ত সকল তত্ত্ব শেষ হলো। আমরা পড়লাম অম্ল কাকে বলে, ক্ষারক কাকে বলে, অম্ল ক্ষারকের মতবাদ, অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষারক, উভধর্মী যৌগ, পিএইচ, পিএইচ এর স্থির রাখার কৌশল অর্থাৎ বাফার সিস্টেম, বাফার দ্রবণের কৌশল, সর্বশেষ অম্ল ক্ষারক টাইট্রেশন, তার পিএইচ এর লেখচিত্র। আগামী ক্লাসে আমরা অঙ্ক করব, ঠিক আছে? পিএইচ সংক্রান্ত যত অঙ্ক আছে। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।